নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাজু ভৌমিক আর আপনারা দেখছেন আমার বিনিয়োগ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও টপিক কি হবে সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো। তো বেশি কথা না বাড়িয়ে চলো টপিকে আসা যাক। এই ভিডিওতে তোমরা শুধু প্রবলেম দেখবে না, দেখবে সাথে সলিউশনও। তোমার লক্ষ্যে পৌঁছাতে এই ভিডিওটা আরও এক ধাপ তোমাকে বেশি হেল্প করবে। চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি এরকম টপিক তোমরা বাংলায় দেখতে চাও। ধরো তোমার মাইনে ঢুকলো মাসের 1 তারিখে, সকালবেলা SMS ঢুকলো আর তোমার মনটা ভালো হয়ে গেল। বেশ মোটা অ্যামাউন্ট, একদম খালি অ্যাকাউন্টের পরে স্যালারি ঢুকলে যে আনন্দটা হয় না, ঠিক সেরকম তুমি ফিল করলে। তারপরে মনে মনে ঠিক করলে যে ব্যাস আর ফালতু কোনো খরচ নয়, এবার থেকে আমি সেভ করব। কিন্তু তারপরে কি হলো? 5 তারিখের মধ্যে কিছু বাজার করে কিছু খরচা হয়ে গেল। 8 তারিখে ইলেকট্রিক বিল দিলে। 10 তারিখে কোনো এক বন্ধুর জন্মদিন পড়ে গেল, সেখানে গিফট দেওয়ার জন্য কিছু ইনভেস্ট তোমাকে করতে হলো। তারপর আসলো উইকেন্ডে সিনেমা আর কিছু বাইরে খাওয়া দাওয়া। আর এর মধ্যে চা সিগারেটের আড্ডা, মাসের শেষের দিকে অনলাইনে কিছু সেল দেখে একটা শার্ট কিনে নেওয়া, এগুলো তো লেগেই থাকে। আর এগুলো করতে করতে যখন 25 তারিখে তুমি তোমার অ্যাকাউন্ট চেক করলে, তুমি পুরোপুরি শক হয়ে যাও। যেটা তোমার অ্যাকাউন্টে পড়ে রয়েছে তা দিয়ে পরের মাসের স্যালারি আসা পর্যন্ত টেনে টুনে চলবে, তো সেভিং তো দূরের কথা। এটা আমাদের প্রত্যেকের গল্প, বিশেষ করে যখন চাকরি শুরু হয় অথবা কোনো ফ্রিল্যান্সিং জব, যেমন কোনো ফটোগ্রাফার, কোনো ভিডিওগ্রাফার যারা নতুন কাজ শুরু করেছে, সবার ক্ষেত্রে এই একই প্রবলেম হয়ে থাকে। সমস্যাটা তোমার ইনকাম না, সমস্যাটা সিস্টেমে। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো, যদি তোমার কাছে শুধুমাত্র এখন সাইকেল থাকে, তাও তুমি জীবনের প্রথম 1 লাখ টাকা তোমার সেভিংস অ্যাকাউন্ট ব্যাংকে কিভাবে জমাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি একটা রিয়েল ক্যালকুলেশন দেখাবো, যেখানে তুমি নিজে তোমার ইনকাম পুট করে রিয়েল ক্যালকুলেশন করে দেখতে পারবে যে কত মাস লাগবে তোমার প্রথম 1 লাখ টাকা জমাতে। তো প্রথম পয়েন্ট, সমস্যাটা আসলে কোথায়? চলো একটু গভীরে যাই। আমরা প্রায় সবাই না জেনেই একটা ফর্মুলা ফলো করে থাকি, ইনকাম, এক্সপেন্সেস, সেভিংস। মানে ইনকাম থেকে যা খরচ হয়ে যেটুকু বাঁচবে সেটা হলো আমাদের সেভিংস। শুনতে লজিক্যাল লাগে, কিন্তু এটাই হলো সবথেকে বড় একটা ফাঁদ। কারণ এক্সপেন্সেস কখনো নিজে থেকে কমে না, বরং যত ইনকাম বাড়তে থাকে এক্সপেন্সেস চুপি আরও বাড়তে থাকে। একে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। মাইনে 15,000 থেকে 25,000 হলো, এখন আমরা বাসের বদলে বাইক ট্যাক্সি করে যাব। আগে একবার বাইরে খেতে যেতে, আর এখন সপ্তাহে 2বার আমরা যাব। ইনকাম বাড়লো কিন্তু সেভিংস আমাদের বাড়লো না, কারণ ইনকামের সাথে সাথে আমাদের খরচের পরিমাণটাও বেড়ে গেছে। কি এরকমটা আমাদের সবার সাথে হয়? যদি তুমি ব্যাপারটার সাথে রিলেট করে থাকো, তাহলে নিচে অবশ্যই একটা কমেন্ট করো, কারণ ইউটিউব অ্যালগোরিদম লাইক আর কমেন্ট এইটুকুই বোঝে। তো তোমাদের কাছে একটাই অপশান, আমাকে সাপোর্ট করার জন্য লাইক করো এবং অতি অবশ্যই কমেন্ট করে নিচে জানাও ভিডিওটা কেমন লাগছে। চলো একটা উদাহরণ দিই। যদি আমরা রাহুলের কথা বলি, রাহুল কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, মাইনে হলো 22,000 টাকা। রাহুল প্রতি মাসে ভাবে যে এই মাসে কিছু না কিছু সেভ করব, কিন্তু মাসের শেষে তার হাতে আলটিমেটলি কিছুই থাকে না। কারণ হলো একটাই, ও প্রথমে খরচ করে। স্যালারি ঢুকলো, তার মধ্যে থেকে কি খরচ করতে হবে, মানে কি কেনার আছে, কোথায় যাওয়ার আছে, সমস্ত কিছু করে যেটা বাঁচে সেটা সেভিংস করার কথা চিন্তা করে। আর যখন 25 তারিখে সে স্যালারি চেক করে, তখন আগেই বলেছি যে সে শক হয়ে যায় এবং দেখে যে তার কাছে সেভিংস করার মতো কিছুই নেই, বরঞ্চ যেটা আছে সেটা দিয়ে টেনে টুনে এই মাসের আর 5টা দিন যাবে। এখানে ফাইন্যান্স জগতের একটা ক্লাসিক বই রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনের সম্বন্ধে তোমাদেরকে বলি। এই বইতে একটা আইডিয়ার কথা লেখা রয়েছে। রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন ফাইন্যান্স জগতের খুব একটা রিচ ড্যাড পুয়ার ড্যাডের পাশাপাশি খুবই জনপ্রিয় একটা বই। তো তোমরা যারা পড়েছো তারা তো বুঝতেই পারছো, যারা পড়োনি অতি অবশ্যই পড়বে। আমি এই বইটার লিঙ্ক ডেসক্রিপশনে অ্যামাজন এবং ফ্লিপকার্টের লিঙ্ক দিয়ে দিলাম। দাম খুব বেশি নয়, তোমরা অতি অবশ্যই গিয়ে পারচেস করতে পারো। তো রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইতে জর্জ ক্লেসন বলেছেন, নিজেকে সবার আগে পে করো। মানে কি, মাইনে ঢোকার সাথে সাথে বাজার খরচ, বিল, বন্ধুর সাথে আড্ডা, এই সমস্ত কিছুর আগে একটা অংশ সরিয়ে নিজের সেভিংসে রেখে দাও। তারপরে যেটা পড়ে থাকবে সেটা দিয়ে তুমি তোমার সংসার খরচ চালাও। তাহলে এই ফর্মুলাটা দাঁড়ায় ইনকাম, সেভিংস, তারপরে এক্সপেন্সেস। তারপরের এই ফর্মুলাটা পুরোপুরি খেলাটা ঘুরিয়ে দেয়, কারণ এখন সেভিংসটা হয়ে যাচ্ছে একটা বিল, যেটা তোমাকে সবার আগে মেটাতে হবে, অপশনাল কিছু না। প্রবলেম নাম্বার 2, কিন্তু আমার তো স্যালারি কম। এমন এক্সকিউজগুলো ভেঙে ফেলা যাক, কারণ আজকের বাজারে দাঁড়িয়ে ভারতে যে 50,000 টাকা ইনকাম করে সেও সেভিংস করতে খুব একটা পারছে না, আর যে মাসে 15,000 টাকা ইনকাম করে সেও সেভিংস করতে পারছে না। তো সবার লাইফস্টাইল আলাদা, সবার নিড আলাদা, সবার স্যালারি আলাদা। অর্থাৎ ইনকামটা আমাদের প্রবলেম না, আমাদের প্রবলেম হলো সিস্টেমে। সেকেন্ড আসে হচ্ছে এই মাসটা একটু বেশি খরচ আছে, আমি পরের মাস থেকে নিশ্চয়ই শুরু করব। আর এটা প্রায় সবাই বলে প্রতি মাসেই, কিন্তু পরের মাস কোনোদিনও আসে না। এটা অনেকটা ভগবান শিব আর ভগবান গণেশের সেই গল্পের মতো হয়ে যাচ্ছে, যে কাল করে ওটাকে পিছিয়ে দেওয়া। তোমরা যারা গল্পটা শুনেছো অতি অবশ্যই কমেন্ট করে সংক্ষেপে তোমরা লিখতে পারো, যাতে যারা জানে না
তারা এই গল্পটা সম্বন্ধে জানতে পারে। প্রতি মাসেই কোনো না কোনো স্পেশাল খরচ আমাদের লেগে থাকে। কোনো মাসে কারো বিয়ে, কোনো মাসে কারো জন্মদিন, কোনো মাসে পুজো চলে আসলো। পারফেক্ট মাসের অপেক্ষা করলে তোমার পারফেক্ট মাস কোনো দিনই আসবে না। তুমি পুজো আসছে বলে 1,500 টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারছো না সেই মাসে, অথচ পুজোর আগে বিগ বিলিয়ন ডেতে তুমি ইএমআই করে নিলে 2,500 টাকার। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। মাসে 500 টাকা দিয়েও এসআইপি শুরু করা যায়। তো এইখানেই আমাদের থার্ড পয়েন্ট চলে আসে, এত অল্প টাকা দিয়ে কি হবে, মাত্র 500 টাকায় কি হবে। মাসে 500 টাকা করেও যদি তুমি জমাও তাহলে এক বছরে সেটা 6,000 টাকা হবে। আর সময়ের সাথে সাথে এই ছোট্ট অ্যামাউন্টটাই বড় হয় ধীরে ধীরে। তাহলে তোমরা এই 3টে পয়েন্ট থেকে বুঝলে যে এক্সকিউজগুলো যতটাই বড় বলে আমাদের মনে হয় ততটা বড় আসলে নয়। আসল কথা হলো শুরু করা, সেটা যত ছোট অ্যামাউন্টই দিয়ে হোক না কেন। তুমি যদি মাসে 1,500 টাকা করে জমাও তাহলে 1 লাখ টাকা পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 5.5 বছর। আর যদি 3,000 টাকা করে জমাও তাহলে সময় লাগবে 2 বছর 9 মাস। মাসে 5,000 টাকা করে জমালে সময় লাগবে 1 বছর 8 মাস। আর যদি তুমি 8,000 টাকা করে জমাতে পারো তাহলে তোমার 1 বছর 1 মাসে 1 লক্ষ টাকার গোল কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখলেন পার্থক্য কোথায়? ইনকামে না, কিন্তু পার্থক্য হলে সিস্টেমে। কিন্তু অবশ্যই 8,000 টাকা ইনভেস্ট করা এই মুহূর্তে সবার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে যদি তোমার স্যালারি সেরকম না হয়। কিন্তু যদি আমরা কনসিস্টেন্সি মেনটেন করি সেটা কম টাকা দিয়েও 1 লক্ষ টাকার গোলে পৌঁছানো যেতে পারে। যে মানুষটা মাসে 5,000 টাকার এসআইপি করে, হতে পারে সেই লোকটা স্যালারি তোমার থেকেও কম, হতে পারে সে বেশি রোজগার করে না, কিন্তু তার ভালো একটা সিস্টেম রয়েছে যেটা তোমার নেই। আর সেই কারণেই এই ভিডিওটা তোমার কাছে এসেছে। তো এই ভিডিওর বাকি অংশে আমরা এমনই একটা সিস্টেম বানাবো যেই সিস্টেমটার সম্বন্ধে তোমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রথম 1 লাখ টাকা জমানোটা সব থেকে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টা তুমি শুধু টাকা জমাচ্ছ না, তুমি একটা হ্যাবিট তৈরি করছো তোমার। এটাকে একটা স্নো বলের সাথে তুলনা করা যেতে পারে। যদি বরফে ঘেরা পাহাড়ের ওপর থেকে একটা স্নোবল, ছোট্ট স্নোবল যদি গড়িয়ে দাও, সেটা শুরুতে আশেপাশের বরফ লেগে লেগে সেটা আস্তে আস্তে বড় হয়, কিন্তু প্রায় বোঝাই যায় না। কিন্তু একটা মোটামুটি বৃহৎ আকার গঠন করার পরে সেটা কিন্তু আরো দ্রুত পরিমাণে বড় হয়, কারণ তার এরিয়াটা বেড়ে গেছে আর আশেপাশের আরো বেশি বরফ সে সংযোগ করে বলের মধ্যে জুড়ে যাচ্ছে। তার আগের থেকে ওজনও বেশি হচ্ছে আর গতিও বেশি হচ্ছে, তাই জন্য সে দ্রুত বড় হতে থাকে। তোমার টাকার ক্ষেত্রেও এই একই জিনিসটা হয়। প্রথম 1 লক্ষ টাকা জমাতে সব থেকে বেশি সময় আর সব থেকে বেশি ডিসিপ্লিন লাগে, কিন্তু একবার এই মাইলস্টোনটা ছুঁয়ে ফেললে দ্বিতীয় 1 লাখটা অনেক বেশি সহজ হয়ে যায় তোমার জন্য, কারণ ততদিনে তোমার একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। আর টাকাটা যদি আগে থেকে তুমি এসআইপি করতে থাকো, মানে ইনভেস্ট করা থাকে, তাহলে সেটা অটোমেটিক আরও বাড়তে থাকবে। তাই প্রথম 1 লক্ষটাকে একটা অ্যামাউন্ট হিসাবে না দেখে এটা একটা ট্রেনিং পিরিয়ড হিসাবে দেখো। এবার আসি আসল কাজে। 4টে সিম্পল স্টেপ। প্রথম স্টেপ, টাকাকে 3টে ভাগে ভাগ করো। দ্বিতীয় স্টেপ, একটা অ্যাকাউন্ট না রেখে আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করো। 3 নম্বর, এর থেকে ছোট ছোট লিক খুঁজে বের করো এবং সেগুলোকে বন্ধ করো। লিক অর্থাৎ বাজে হ্যাবিট তোমার। আর 4 নম্বর ফাইনাল স্টেপ, প্রোগ্রেস দেখো। তো প্রথম স্টেপ ছিল 3 ভাগে ভাগ করা টাকাটাকে। কিরকম 3 ভাগে? মাইনে ঢোকার সাথে সাথে তোমার মাসের প্রথম দিনই বা পারলে তার কিছুদিন আগে থেকে যদি তুমি জানতে পারো যে তোমার স্যালারির এক্স্যাক্ট অ্যামাউন্ট কত ঢুকছে, তাহলে তোমার ইনকামটাকে 3টে ভাগে ভাগ করে দাও। 50%, 20%, 30%। এই সম্বন্ধে আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি, তো তোমরা যারা দেখোনি অতি অবশ্যই এই ভিডিওটার পরে সেই ভিডিওগুলো এক্সপ্লোর করতে পারো। 50% হলো জরুরি খরচ, যেমন হচ্ছে বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, মোবাইলের রিচার্জ, এই সমস্ত কিছু। দেন 30% যেটা হলো নিজের ইচ্ছা মতো ঘোরা, যেমন হচ্ছে আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে শপিং করা, কোনো কিছু কেনা, এই সমস্ত কিছু। আর 20% হলো তোমার সেভিংস, যেটা প্রতি মাসে দরকার। ধরে নাও রাহুলের মাইনা মাসে 22,000 টাকা, আর এই 50-20-30 রুলটা যদি ফলো করে তাহলে ওর হিসাব দাঁড়ায় 11,000 টাকা জরুরি, 6,000 টাকা নিজের শখে আর 4,000 টাকা ইনভেস্টমেন্ট। মাসে 4,000 টাকা মানে বছরে প্রায় 58,000 টাকা। 2 বছরের একটু বেশি সময় রাহুলের 1 লক্ষ টাকা রেডি। যদি তোমার জন্য 20% ইনভেস্ট করাটা সুবিধাজনক এখন না হয়, অর্থাৎ সহজ বলে না মনে হয়, তাহলে 10% দিয়ে করো, কিন্তু শুরু করাটা অত্যন্ত জরুরি কিছু না করার থেকে। আমাদের 2 নম্বর পয়েন্ট ছিল আলাদা আলাদা অ্যাকাউন্ট বানানো। তোমার সেভিংস আর দৈনন্দিন খরচ যদি একটাই অ্যাকাউন্টের মধ্যে রাখো, তাহলে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা সবসময় তুমি দেখতে পাও। আর চোখের সামনে একটা অ্যামাউন্ট থাকলেই সেটা খরচ হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তাই আলাদা আলাদা সেভিংস অ্যাকাউন্ট খোলো। প্রথম একটা অ্যাকাউন্টে তোমার এসআইপি বা রেকারিং যেটাই তুমি করবে সেভিংসের জন্য, সেই অ্যাকাউন্টের সাথে, ডিমার্ট অ্যাকাউন্টের সাথে তোমার ওই ব্যাংকের সাথে অটো ডেবিট করে দাও, যে তোমার যদি মাসে 1 তারিখে স্যালারি ঢোকে তাহলে 2 তারিখে বা 3 তারিখের মধ্যে সেখান থেকে যেন অটোমেটিক টাকাটা ওখানে চলে যায়। এতে প্রতি মাসে সেভ করবো কি করবো না এই ডিসিশনটা নিতে হয় না। এখানে ঠিক অনেকটা ইএমআইয়ের মতো কাজ করে। যেমন তোমার ঘাড়ের ওপর যদি কোনো ইএমআই থাকে, তাহলে তুমি এটাই চিন্তা করো যে কোনো না কোনোভাবে, যে কোনো প্রকারে আমাকে ওই টাকাটা দিতেই হবে।
তো এরকমই একটা কাজ করবে যদি তুমি আলাদা অ্যাকাউন্ট থেকে একটা অটোমেট সিস্টেম করে রাখো। আমাদের 3 নম্বর পয়েন্ট ছিল হচ্ছে ছোটো ছোটো লিক খুঁজে বের করা এবং সেগুলোকে বন্ধ করা। আমরা প্রায় বড় খরচ নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু আসল ক্ষতিটা হয় ছোট ছোট জায়গায় যেগুলো আমরা ধ্যানই দিই না। সপ্তাহে 2 থেকে 3 বার সুইগি জোম্যাটো থেকে ছোটোখাটো অর্ডারই, মানে কম অ্যামাউন্টের অর্ডারও, তাও সেটাকেও হিসাব করো। এমন কোনো ওটিটি সাবস্ক্রিপশন যেটা গত 2 মাসে তুমি খুলেও দেখোনি কোনোদিনও। যদি ইনভেস্ট করারই থাকে তাহলে বই কেনো, নিজের ওপর ইনভেস্ট করো। রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এগুলো না একটা একটা করে দেখলে খুব ছোট মনে হয়, কিন্তু তুমি যদি যোগ করো মাসের শেষে তাহলে ওখান থেকেই 3 থেকে 4 হাজার টাকা বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি অ্যামাউন্ট বেরিয়ে যেতে পারে। এখন এই ভিডিওটা কমপ্লিট করার পর তুমি তোমার 1 মাসের ইউপিআই হিস্ট্রি দেখো বা তোমার ব্যাংকের স্টেটমেন্ট 1 মাসের ডাউনলোড করে দেখো। যেই খরচটা দেখে তুমি নিজেই অবাক হবে যে ওরে বাবা এটার পেছনে এত টাকা গেল, সেটাই হবে তোমার প্রথম টার্গেট। সাথে সাথে সেই খরচগুলো যেগুলো তুমি মার্ক করলে যে এগুলো না হলেও চলতো, সেইগুলো নেক্সট মান্থে মানে এই মাসে বন্ধ করবে। আমাদের 4 নম্বর পয়েন্ট ছিল প্রোগ্রেস চোখে দেখুন। এই স্টেপটা প্রত্যেকটা মানুষই স্কিপ করে দেয়, কিন্তু এটাই মোটিভেশনটা ধরে রাখতে দারুণ কাজ করে। একটা সিম্পল নোটবুক বা কোনো এক্সেল শিট অথবা তোমার ফোনের সিম্পল নোটসে প্রতি মাসে লিখে রাখো যে তোমার কত টাকা মাসের শেষে স্যালারি ঢোকার ঠিক আগে তোমার অ্যাকাউন্টে পড়ে রয়েছে, মানে তুমি টোটাল কত টাকা জমাতে পারলে। অথবা তুমি কোনো মাটির ঘট যেগুলোকে বলা হয় পিগি ব্যাংক, সেরকম কিছু রাখতে পারো, যেখানে কোনো কিছু থেকে যখনই আমরা খরচ করে বাজার করে বাড়িতে আসলাম কোনো কিছু এক্সট্রা কিছু থাকবে, সেটা আমরা সেখানে ঘটে ফেলে দেবো। এক্ষেত্রে একটা পার্সোনাল ট্রিক বলছি, যেটা মাঝে মাঝে আমি নিজেও ফলো করে থাকি। ধরো কোনোদিনও তোমার সুইগি বা জোম্যাটো থেকে কিছু খাবার অর্ডার করতে ইচ্ছা হয়েছে, যেমন ধরো সেটার অ্যামাউন্ট যদি 300 টাকা হয়, কোনো কারণে তারপরে হয়তো সেই 300 টাকাটা খরচ হলো না, মানে হয়তো তুমি ঘরের রান্না করা খাবার খেয়ে নিলে বা যে কোনো কারণে সেই অর্ডারটা তোমার করা হলো না। ওই যে 300 টাকাটা তুমি অর্ডার করছিলে, সেই 300 টাকাটার সাথে সাথে তোমার সেভিংস অ্যাকাউন্টে, মানে যেখানে তুমি টাকা সেভ করছো সেখানে ট্রান্সফার করে দিতে পারো, অথবা তুমি তোমার ঘটে ফেলে দিতে পারো। কারণ সেই টাকাটা আলটিমেটলি তুমি তো খেয়েই নিচ্ছিলে, কিছুক্ষণ গেলেই তুমি সেই টাকাটা নষ্ট করে ফেলছিলে, কিন্তু সেই টাকাটা যখন বেঁচে গেল সেই অ্যামাউন্টটার সাথে সাথে তুমি তোমার ঘটে ফেলে দাও। আর এইগুলো প্রতি মাসের শেষে টোটাল করবে এবং টোটাল করে একটা নোটবুকে লিখে রাখবে। এটা দেখে দেখে না একটা স্যাটিসফ্যাকশন হবে তোমার মনের মধ্যে, নিজেকে মোটিভেট করতে পারবে আরও বেশি করে পরের মাসে সেভ করার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে জমানো টাকাটা আমরা কোথায় রাখবো? যে টাকাটা আমরা আমাদের 1 লক্ষ টাকার লক্ষ্যে পৌঁছানোর জন্য সেভ করছি, সেটা কি শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবো নাকি কোথাও ইনভেস্ট করব? উত্তর হলো দুটোই দরকার, আলাদা আলাদা কারণের জন্য। প্রথমে একটা ব্যাংকের অ্যাকাউন্ট রাখো যেখানে তোমার এমার্জেন্সি ফান্ড থাকবে, তোমার 3 মাসের খরচের সমান টাকা সেই অ্যাকাউন্টে ধীরে ধীরে জমাবে। এটা একটা গুড প্র্যাকটিস। এটা তোমার সেভিংস অ্যাকাউন্টে রাখবে যেখানে তুমি সচরাচর খুব একটা হাত দাও না, কিন্তু সেটা থেকে ইনভেস্টের অ্যামাউন্টও যাতে না থাকে, মানে ইনভেস্টের ব্যাংকের সাথেও সেটা যেন লিঙ্ক না থাকে, পুরোপুরি আলাদা অ্যাকাউন্ট। এর জন্য আমি আমার জন্য 3টে ব্যাংকের অ্যাকাউন্ট ফলো করি। একটা থেকে সেভিংস, একটা থেকে সমস্ত খরচা আর সেটাতেই ইনকাম ঢোকে, আর আরেকটা হলো ইনভেস্ট। তুমি যদি তোমার 3 মাসের খরচার অ্যামাউন্ট তোমার সেভিংস অ্যাকাউন্টের মধ্যে জমা করে দিতে পারো, মানে যেখানটা তুমি কোনোদিনও ঘুরেও তাকাও না ওই অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, এটা যদি তোমার 3 মাসের খরচের সমান একটা অ্যামাউন্ট থোক টাকা ওখানে রেখে দিতে পারো, তাহলে তোমার কোনো এমার্জেন্সিতে না কারো কাছে হাত পাততে হবে না যে আমার কিছু অ্যামাউন্টের দরকার, বা তোমাকে লোন নিতে হবে না। এটা তোমার এমার্জেন্সির জন্য রাখা। এরপরে যা বাঁচবে সেটা একটা ছোট্ট এসআইপি দেওয়া যাক। হ্যাঁ, তোমার টাকা যদি খুব কম বাঁচে তাহলে 500 টাকা দিয়েই তুমি এসআইপি শুরু করো। ধীরে ধীরে যখন ওই অ্যামাউন্টটা কম্পাউন্ডিংয়ের সাথে বাড়তে থাকবে না, তখন তুমি নিজে থেকেই 500 টাকা 1000, 1000 টাকা 2000 করে দেবে, কিন্তু শুরু করো। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের একটা আইডিয়া মনে করিয়ে দিই। রবার্ট কিওসাকি বুঝিয়েছিলেন যেটা আপনার ব্যাংকে টাকা আনে সেটা হলো আপনার অ্যাসেট, আর যা আপনার টাকা ব্যাংক থেকে খালি করে দেয় সেটা হলো লাইবিলিটি। এই সম্বন্ধে ডিটেলস আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও আলোচনা করেছি, অতি অবশ্যই দেখতে পারো। আর রিচ ড্যাড পুয়ার ড্যাড ফাইন্যান্সিয়াল জগতের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বই। তোমরা যদি এটা পড়ে থাকো তাহলে খুব ভালো, আর যদি না পড়ে থাকো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, অতি অবশ্যই গিয়ে পারচেস করতে পারো অ্যামাজন অথবা ফ্লিপকার্ট থেকে। ব্যাংকে ফেলে রাখলে টাকা ইনফ্লুয়েশনের সাথে সাথে সেটা কাজ করতে পারে না, অর্থাৎ তার রিয়েল ভ্যালু সে হারাতে থাকে। কিন্তু একটা ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করা টাকা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। ইনভেস্টমেন্ট নিয়ে দ্বিতীয় একটা কোনো ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আজকের জন্য এই কথাটা শুধু মাথায় রাখো, প্রথম 1 লাখ টাকার লক্ষ্যে পৌঁছানোর যে গোল তোমার, তার কিছুটা অংশের অল্প কিছু টাকা যেন এমন কোনো জায়গায় থাকে যেখান থেকে সে ধীরে ধীরে বাড়ছে, মানে কোনো এসআইপি। শেষ করার আগে কতগুলো কমন তোমাদেরকে কথা বলি যেগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। 1 নম্বর হচ্ছে সব টাকা একসাথে সেভ করার চেষ্টা করা। হুট করে তুমি 20-50-30 রুল ফলো করতে গিয়ে 20% তোমার সেভ করা শুরু করে দিলে, তারপর 2 মাস পরে গিয়ে তুমি হাঁপিয়ে উঠলে, তখন দেখলে যে তোমার পক্ষে সেটা সম্ভব নয়। এই ব্যাপারটা কিন্তু আরও খারাপ।
তার থেকে প্রথম থেকেই 20% ইনভেস্ট শুরু করার থেকে ছোট ছোট করে শুরু করো, তারপর ধীরে ধীরে বাড়াবে সেটা। 2 নম্বর, এমার্জেন্সি ফান্ড ছাড়া সরাসরি ইনভেস্টমেন্ট শুরু করা, যেটা তোমার 3 মাসের জন্য আমি বললাম যে একটা ব্যাংকের অ্যাকাউন্টে 3 মাসের খরচ রেখে দেবে। ওটা করার আগে থেকেই যদি তুমি ইনভেস্টমেন্ট শুরু করে দাও, সেটা তোমার জন্য যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন তোমার ফ্যামিলির জন্য চলে আসে, সেটা তোমাকে অনেক খারাপ দিকে নিয়ে যেতে পারে। তো এটা করার থেকে অ্যাভয়েড থাকবে। প্রথমে এমার্জেন্সি একটা ফান্ড তৈরি করে কিছু টাকা সেখানে জমাও, তারপরে তুমি তোমার স্যালারি দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করো। কারণ এটা যদি তুমি না করো, তাহলে হঠাৎ করে এসআইপি শুরু করার সাথে সাথেই তো আর বেড়ে যাবে না, ওটা টাইম লাগবে, কারণ ওটা লং টার্মের। আর তার মাঝখানে যদি তোমার ফ্যামিলিতে কোনো এমার্জেন্সি চলে আসে, তখন বাধ্য হয়ে সেই টাকাটা তোমাকে তুলে নিতে হবে এবং তোমার লস হয়ে যেতে পারে। তাই আগে এমার্জেন্সি ফান্ড তৈরি করো। প্রতি মাসে নতুন নতুন কিছু ডিসিশন নেওয়া, এইগুলোকে বন্ধ করতে হবে। যেমন এই মাসে সেভ করব কি করব না, এই চিন্তাটা যত কম করবে তত ভালো। তার জন্যই অটো মাইন্ডেড খুব জরুরি। তাহলে এতক্ষণে আমরা যা কিছু শিখলাম একসাথে নিয়ে চলে আসি। কি আমরা আজকে এই ভিডিওতে শিখলাম? 1, নিজেকে সবার আগে পে করো, খরচের আগে সেভিংস, তারপরে তোমার খরচ। 2, 50-20-30 রুল ফলো করা, 20% ইনভেস্টমেন্ট না পারলে 10% দিয়ে শুরু করো, কিন্তু শুরু করো। 3 নম্বর, আলাদা আলাদা অ্যাকাউন্ট বানিয়ে অটো ডেবিট সেট করা। 4 নম্বর, ছোট ছোট খরচের লিকগুলো আমরা খুঁজে বের করবো এবং সেগুলোকে বন্ধ করব। 5 নম্বর হলো প্রোগ্রেস দেখো, মানে নোট তৈরি করো, এই মাসে তুমি কতটা সেভ করলে, এটা তোমাকে মোটিভেট করতে থাকবে। 6 নম্বর এবং সবথেকে ইম্পর্টেন্ট ফাইনাল পয়েন্ট, আগে এমার্জেন্সি ফান্ড, দেন তোমার ইনভেস্টমেন্ট শুরু করা। এই নিয়মগুলো যদি তুমি ফলো করতে পারো, তাহলে খুব সহজ হয়ে যাবে তোমার জন্য জীবনের প্রথম 1 লাখ টাকা জমানো। মনে রাখবে, প্রথম 1 লাখ টাকাই হলো সবথেকে কঠিন। এই সময়টা তুমি সিস্টেম শিখছো, হ্যাবিট বানাচ্ছ, তাই জন্য এই সময়টা খুব বেশি টাইম লাগবে এবং খুব বেশি দরকারি। এরপরে যখন তোমার হ্যাবিট তৈরি হয়ে যাবে, তখন তুলনামূলকভাবে ব্যাপারটা আরও সহজ হয়ে দাঁড়াবে। তুমি যদি আজ থেকে এই পয়েন্টগুলো ফলো করা শুরু করো, তাহলে নিচে কমেন্ট করো যে শুরু করলাম। আমি এই ভিডিওতে কোনো রকম তোমাদেরকে ক্যালকুলেশন দেখাইনি যে মাসে মাসে এত টাকা করে জমাও, তোমার 1 লাখ টাকা এত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরকম করলে যে কেউ জমাতে পারবে, কিন্তু সেই অ্যামাউন্টটা যাতে আমাদের জন্য খুব একটা কঠিন না হয়, সেই রাস্তাগুলো আমি এই ভিডিওতে বললাম। ভিডিওটা হেল্পফুল লাগলে বন্ধুর সাথে শেয়ার করতে পারো, আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করতে পারো, কারণ মাসের শেষে প্রত্যেকটা মানুষেরই টান পড়ে থাকে। পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো নতুন টপিক নিয়ে। তোমাদের মাথায় যদি কোনো টপিক থাকে, তাহলে সেটা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমার বিনিয়োগ চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবে। ততক্ষণের জন্য রাজু ভৌমিক সাইনিং অফ।